ইয়র্কে আওয়ামী সমর্থকদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ, নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে সরকারকে। নিউ ইয়র্কে কি পরিস্থিতি হয়েছে, সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছে দেশের প্রধান উপদেষ্টার সাথে, সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। শাপলার বদলে এনসিপিকে অন্য প্রতীক প্রস্তাবের আহ্বান ইসির। সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি। জনবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকারাই পাবেন ধানের শীষ, জানালেন রিজভী। এবার পেছালো চাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন। ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন 3 ভিপি প্রার্থী। কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল, ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। সেনা, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা। র্যাবের জালে আটকা পড়ল মূল হোতা সহ 6 জন। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাভাবে বিশৃঙ্খলা করছে। এদিকে বিকেলে একই ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের ওপর। নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিকালে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কে আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। অন্তর্বর্তী সরকারকে তারা যেভাবে যেভাবে তারা দুধ কলা দিয়ে তারা পুষছেন, আপনারা মনে রাখবেন এই আঘাত কিন্তু আপনাদের উপরও আসবে। একটা রাষ্ট্রযন্ত্র কতটা নিষ্ক্রিয় হলে, আপনাদের লোকরা কতটা নিষ্ক্রিয় হলে এরকম ম্যাসাকার লেভেলের জিনিসগুলো বাইরের দেশে হচ্ছে, বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব, যেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসরের জায়গা হবে না। নিউ ইয়র্কে জাতীয় নেতাদের ডিম মেরে অপদস্থ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে রেড জুলাই।
যারা আপুর সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নানানভাবে নানান পরিচয় আসতেছে, কখনো আনসার লীগ, কখনো ডক্টর লীগ, কখনো পুলিশ লীগ, এভাবে নানান লীগে তারা ফিরতেছে এবং আমরা সর্বশেষ একটা লীগ খুঁজে পাইলাম, সেটা হচ্ছে ডিম লীগ। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। এর আগে গত রাতে নিউ ইয়র্কের বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম ছোড়া হয়। চেষ্টা হয় মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাধা দেয়ার। এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় এবং ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে যাওয়া রাজনীতিকরা। এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা। এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা। আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি। উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এ নিয়ে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন, এ ধরনের হামলায় অবাক হননি তারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতাকর্মীরা। এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। বলেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন। এটা অবশ্যই এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, ওই ধরনের আচরণ। আওয়ামী লীগের যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন পালিয়ে অন্যখানে আছে, এদের কাছ থেকে এগুলা তো এক্সপেক্টেড। আক্তারের উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা রাজনীতিকরা। প্রফেসর ইউনূসের জাতিসংঘ মিশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দারুণ প্রশংসা কুড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই সফরের প্রথম দিনই বিমানবন্দরে নেতৃবৃন্দের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিষয়ে ঘাটতি ছিল, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আর তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশ্ব নেতাদের বিতর্ক পর্ব। উদ্বোধনী বক্তব্যের পর রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। পর্যায়ক্রমে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র, সরকার প্রধান সহ প্রতিনিধিরা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়া গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল পর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। আগামী ৩০ সেপ্টেম্বর অধিবেশনের পর্দা নামবে।
thinking beyond their nest. শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তালিকার মধ্য থেকে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল নিবন্ধনের আবেদনের দুবারই শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি। সোমবার সিইসির সাথে বৈঠকের পর আবারও প্রতীকের ব্যাপারে এনসিপি জানায় সুদৃঢ় অবস্থান। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে। ভেটিংয়ের জন্য পাঠানো আচরণবিধি এবং প্রতীক তালিকা অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। তালিকার ১১৫টি প্রতীকের মধ্যে নেই শাপলা, বাদ যায়নি নৌকা প্রতীক। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতিতে ওনাদেরই বলতে হবে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। জানান ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে, এমনটাও জানান সিনিয়র সচিব। বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় ৪০০ কোটি টাকায় কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে নির্বাচন। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে এ গ্রেডে উন্নীত করতে অর্থ অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটিতে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে প্রস্তুতি। এর অংশ হিসেবে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রথমবারের মতো পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনা হবে। খরচ হবে প্রায় ৪০০ কোটি টাকা। স্বচ্ছতা নিশ্চিতের জন্য সরকারি অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে কেনা হবে বিশেষ এই বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা মনে করেন এতে নিশ্চিত হবে ক্যামেরার মান। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে ৪০,০০০-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও। জানান আপৎকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয়। এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ সাফিসিয়েন্ট না। ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করব? আমাদের আপৎকালীন জিনিসটা ফরেন এক্সচেঞ্জ খালি এক ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন করে এ গ্রেডে উন্নতি করা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। নিউ ইয়র্ক সফরে আক্তার হোসেনের উপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই। এই ঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগের দাবি তোলেন তিনি। একই সাথে বলেন নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় তার দল। এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের উত্তরে জানান আলোচনা চলমান।
সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সাথে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। এরই প্রতিক্রিয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতিকদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়গুলো তুলে ধরেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। জানান, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলছে, যার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয়নি সরকার। অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই হামলা। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার জবাবদিহিতার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, হামলার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করতে হবে। একই সাথে তোলেন নিউ ইয়র্ক কনসুলেটর জেনারেলের পদত্যাগের দাবি। সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয়ত, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করলে সেটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন নাহিদ ইসলাম। বলেন, দেশ পুনর্গঠনের প্রশ্নে আপোষের রাজনীতি সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীকে অনড় তার দল, এমনটাও জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সাথে নির্বাচনে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের জবাবে জানান, এ বিষয়ে আলোচনা চলছে। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। আওয়ামী পুনর্বাসন থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীক হতে। তরুণদের সমর্থন তাহলে তারা পাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব এবং বিশ্ব নেতাদের বিতর্ক পর্ব ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা এই বিষয়ে আরও কিছু তথ্য জেনে নিতে চাই আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে। এখন নিউ ইয়র্কে আছেন তিনি। মিশু, জাতিসংঘের মূল আনুষ্ঠানিকতা তো শুরু হয়েছে। বক্তব্য কারা কারা রাখলেন বা রাখতে পারেন, কোন ধরনের ইস্যু আসলে প্রাধান্য পেতে পারে, আমাদেরকে জানাবেন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের যে উচ্চ পর্যায়ের অধিবেশন, অর্থাৎ সরকার অথবা রাষ্ট্রপ্রধানদের যে অধিবেশন, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 9টায়, অর্থাৎ এখন থেকে 15-20 মিনিট আগে। এবং প্রথা অনুযায়ী এই বছরে একবার বিভিন্ন জাতিসংঘের সদস্য যে 193টি রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান এখানে আসেন, তারা তার দেশের প্রতিনিধিত্ব করেন এবং এটা বার্ষিক একটি সম্মেলনের মতো। এবং সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ মহাসচিবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। তারপর প্রথা অনুযায়ী ব্রাজিলের যিনি সরকার প্রধান তিনি বক্তব্য রেখেছেন। আজকে নির্ধারিত সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সহ 140টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবং এটি কিন্তু চলবে আগামী টানা 4 দিন এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে জাতিসংঘের এই শীর্ষ পর্যায়ের সম্মেলনটি শেষ হওয়ার কথা। যেটি বলে রাখা ভালো, এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘ স্বীকৃতি দেবে কিনা। আপনি জানেন যে এরই মধ্যে
153-54টি দেশ সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের মতো দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স বলে পরিচিত ইউরোপ এবং আমেরিকার দেশগুলো, তারাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদি এখন পর্যন্ত ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ প্রভাবশালী বেশ কিছু দেশ তাদের স্বীকৃতি দেয়নি। ফলে ফিলিস্তিনের স্বীকৃতি এবারের এই পুরো জাতিসংঘ সম্মেলনের সবচেয়ে বড় ঘটনা, সেটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হবে। ফলে সবাই অপেক্ষা করছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে কিছু বলেন কিনা এবং এই বিষয়ে অন্যান্য বড় দেশগুলোর সরকার প্রধানরা কি বলে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করা যায়, এর পাশাপাশি বৈশ্বিক সভায় আলোচনা হবে। শাওন, মিশু, একটু অন্য প্রসঙ্গেও জানতে চাই, বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন এই বিষয়েও। উত্তর হচ্ছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কাগজ কলমে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু যেমনটা জেনেছি যে বাংলাদেশের যে নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিস এবং জাতিসংঘের যে স্থায়ী মিশন, তারা নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগে রয়েছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তৃতা বা বিবৃতি আমরা এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এখানে রয়েছেন, সরকারের আরো অন্তত 6 জন উপদেষ্টা রয়েছেন, তাদের কাছ থেকে পাইনি, পররাষ্ট্র সচিবের কাছ থেকে পাইনি, জাতিসংঘে যে বাংলাদেশ মিশন তাদের কাছ থেকেও পাইনি। কিন্তু যেটি বলে রাখা ভালো, যে সদস্য রাজনৈতিক যে 5 জন নেতা ঢাকা থেকে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে এসেছেন, তাদের সঙ্গে কিন্তু সরকারের আরো অন্তত 5 জন উপদেষ্টাও একই বিমানে ছিল, ফলে তারা কিন্তু নিরাপদে চলে যেতে পেরেছেন। ফলে এটি নিয়ে রাজনীতিকদের ক্ষোভ আছে, তাদের সংশয় আছে, সন্দেহ আছে এবং সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন, এনসিপি তে অবস্থান নিয়েছেন, জামাত নেতারা কথা বলছেন, অন্যান্য দলের নেতারা কথা বলছেন। ফলে এখানে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের অবহেলা ছিল কিনা সেটি নিয়ে তদন্ত করার কথাও গতকালকে প্রেস সচিব বলেছেন। বিশেষ করে যারা এসছেন তারা সিনিয়র নেতা এবং তাদেরকে কে রিসিভ করবেন, সংশ্লিষ্ট প্রটোকলের দায়িত্বে কে ছিলেন, নিরাপত্তার বিষয়টি নিউ ইয়র্ক পুলিশকে ইন্ডিভিজুয়ালি অবহিত করা হয়েছিল কিনা সেই বিষয়ে আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা এখানকার বাংলাদেশের দূতাবাসের বা বাংলাদেশের যে জাতিসংঘ মিশনের তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। কিন্তু আমরা আনঅফিসিয়ালি যেটা জানছি যে তারা এই ঘটনায়, আপনি জানেন যে তিনি জড়িত, তাকে গতকালকে আটকের খবর এসেছে। ফলে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে তাদের যে পদক্ষেপ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে তাদের দলীয় কর্মসূচি থাকতে পারে, তাদের ব্যক্তিগত যোগাযোগ বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হতে পারে। ফলে সেই জায়গাগুলোতে নিরাপত্তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অথবা তাদের জন্য কি নির্দেশনা, সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে খুব বেশি স্পষ্ট নয়। শাওন, মিশু, অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর বিরোধী শক্ত অবস্থানে বিএনপি। দিনের নানা কর্মসূচিতে পিআর পদ্ধতি সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে ৭১-এর পরাজিত শক্তি। অন্যদিকে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের জনবান্ধব কর্মসূচি বাড়ানোর আহ্বান জানানো হয়। রাজধানী ও দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত। দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে প্রার্থিতার বিষয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি। জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন দেয়া হবে। বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন। মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। ৭১-এর পরাজিতরা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ১১ সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরে এসে থাকছে। এবার পেছালো চাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন। ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ৩ ভিপি প্রার্থী। কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল, ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। ডাকসু নির্বাচন শেষ হলেও এর রেশ এখনো কাটেনি। নানা অভিযোগের উত্তর খুঁজতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে তাগাদা দিচ্ছেন ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়া, অস্বাভাবিক ভোট পড়া সহ নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের। ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ না করা ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সংশয় আছে স্বতন্ত্র ও বৈষম্য বিরোধী প্যানেলের। অভিযোগকারীদের সাধুবাদ জানিয়ে ভিপি বলেন, সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক। এছাড়া উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য ডাকসু নিয়ে যন্ত্রণা মাথায় নিতে হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে 11টি অভিযোগ করে ছাত্রদল। অভিযোগ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলও। এসব অভিযোগের বিষয়ে জানতে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেন ভিপি প্রার্থী আবিদ, ওবামা ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন। সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। সাক্ষাৎ শেষে আবিদ বলেন, গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। ব্যালট কারা ছাপিয়েছে তাও সবাইকে জানানো হয়নি। বলেন, ভোটার উপস্থিতির তালিকা প্রকাশে অনীহা সন্দেহ বাড়াচ্ছে। উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল, ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। ওমামা ফাতেমার দাবি, জহুরুল হক ও মুজিব হলে যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখানো হয়েছে সেখানে সেই পরিমাণ ভোটারের উপস্থিতি ছিল না। এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে আব্দুল কাদের বলেন, নির্বাচিতদের নিয়ে নয়, তাদের সংশয় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে। এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে, বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। আমরা বলেছি, দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছেন, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, উদুর বিন্দু উদুর গায়ে চাপিয়ে দেওয়ার একটা পায়ে তারা করতেছে। যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে ডাকসু ভিপি বলেন, সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক। এছাড়া উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য ডাকসু নিয়ে যন্ত্রণা মাথায় নিতে হয়েছে। সবাই ভোট গণনার সময় একসাথে ছিল, তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সব কিছুর আনসার দেওয়া, এবং আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক। এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম, এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে, ভালোবেসে নিয়েছি। সো মেক ইউজ অফ ইট। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। 28 পদের 25টিতেই জয়লাভ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসুর পর এবার পেছালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। 3 দিন পিছিয়ে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবার কথা ছিল 12 অক্টোবর। দুর্গাপূজা এবং নির্বাচনী প্রচারণার সময় কম থাকায় প্রার্থীদের অনুরোধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। কেন পেছালো ডাকসু নির্বাচন? ঠিক নির্বাচনের আগে কেন পোষ্য কোটা ইস্যু সামনে এলো? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। তাদের দাবি, এর পেছনে শিক্ষার্থী নেতৃত্ব তৈরি না হতে দেওয়ার ষড়যন্ত্র আছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডাকসু নির্বাচন নিয়ে আলু পোড়া খেতে চায় কেউ কেউ।
তবে এসব দাবিকে অযৌক্তিক বলছে অফিসার্স সমিতি। ৩৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, উৎসব উৎসাহের কমতি ছিল না ক্যাম্পাসে। ২৮ জুলাই তফসিল ঘোষণা হয়। নানা কারণে নির্বাচনের তারিখ পাল্টায় ৩ বার। সবশেষ ২৫ সেপ্টেম্বর তারিখ ঠিক হয়। এদিকে পোষ্য কোটা ফিরিয়ে আনার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবি জোরালো হতে থাকে। ১৮ সেপ্টেম্বর সেই দাবি মেনে নেয় প্রশাসন। ২ দিন পর এর প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থীরা। বাধে তুমুল হট্টগোল। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যে চলতে থাকে রাকসুর প্রচার। ২২ সেপ্টেম্বর দাবি ওঠে নির্বাচন পেছানোর, পরে সেই নির্বাচন পিছিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের প্রশ্ন, ঠিক নির্বাচনের আগেই কেন পোষ্য কোটার দাবি এলো সামনে? শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে মীমাংসিত যে ইস্যু আবার রাকসু নির্বাচনের 3 দিন আগে নতুন করে ফিরিয়ে এনে আমাদের যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল নির্বাচনকে ঘিরে, সেই উৎসব মুখর পরিবেশকে কিন্তু নস্যাৎ করা হলো। ডেটা যে পিছানো হলো, আমরা মনে করতে যে এটা সাধারণ শিক্ষার্থীদের এটা গণতান্ত্রিক একটা অধিকার যেটা সেটা হরণ করা হলো। যদি সদিচ্ছা থাকতো সবার, আমার মনে হয় নির্বাচনটা 25 তারিখে হয়ে যেত। এখন হলো না, ওই যে বললাম কয়েকটা ইস্যুকে সামনে নিয়ে এসে কিছু সংখ্যক মানুষ হয়তো বা এটাকে পিছিয়ে দিল। ডেট যেভাবে চেঞ্জ হচ্ছে এতে করে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা আমরা অনুমান করছি যে ভোটটা নাও হইতে পারে। প্রশাসনের দাবি চাপে পড়ে পোষ্য কোটার দাবি মেনে নিয়েছেন তারা। যেহেতু এখন অনুসন্ধানের বিষয় চলে গেছে, তদন্তের বিষয় চলে গেছে, 20 তারিখের ঘটনার পূর্বাপর আমাদের তদন্ত বেরিয়ে আসবে। তো সেখানে আমাদের তো আপনারাও জানবেন যে বিভিন্ন ফ্যাক্টর বিভিন্ন সময় যেটাকে বলে আলু পোড়ানো তত্ত্ব আর কি, যে একটা সিচুয়েশন হোক কিন্তু এর মধ্যে নিজের আলুটা পুড়িয়ে নেই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কথায় পোষ্য কোটা নিয়ে তাদের তারা একটা ঘোষণা দিল যে 21 তারিখ থেকে সকল ধরনের একাডেমিক এবং সকল ধরনের দায়িত্ব থেকে তারা বিরত থাকবে এবং আমাদের 25 তারিখে নির্বাচন। তো এরকম একটি ক্রিটিক্যাল মোমেন্টে তারা যখন এরকম হার্ড লাইনে চলে গেল, তখন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে আসলে কিছু করণীয় ছিল। যদিও অফিসার্স সমিতি বলছে তাদের কারণে নির্বাচন পেছায়নি। এদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে, কেন আমরা সেই জায়গায় অন্তরায় হব, কেন বাধা সৃষ্টি করব? তাদের সেই পথকে আমরা অবশ্যই সুগম করে দেব। রাকসু নির্বাচন পিছানোর মূলে যারা নির্বাচন কমিশন আছে তাদের অদক্ষতা এবং ব্যর্থতা, ওনারা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন না। তাছাড়া আমাদের কারণে রাকসু নির্বাচনের বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে। ২৯,০০০ শিক্ষার্থীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য ভর্তিতে কোটা ছিল 3 ভাগ। হাসান মিসবা, যমুনা নিউজ, রাজশাহী। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, মির্জা ফখরুল এই ধরনের কোনো কথা বলেননি। জানান, সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। মির্জা ফখরুল এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। এছাড়া এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানিয়েছেন দলের মহাসচিব। সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা সহ 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4। সকালে রাজধানীর মিরপুরে র্যাব 4-এর কার্যালয়ে এই বিষয়ে বিস্তারিত জানান বাহিনীর। চক্রটির মূল হোতা সোহেল নিজেকে মেজর পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল লোকদের ফাঁদে ফেলে ভুয়া নিয়োগপত্র দিত, হাতিয়ে নিত লাখ লাখ টাকা। 2016 সাল থেকে চক্রটি এমন প্রতারণা করে আসছিল। তারা দেশের বিভিন্ন এলাকায় লোকাল এজেন্টও নিয়োগ দেয়। এজেন্টরা বিভিন্ন বাহিনীর মাঠ পরীক্ষায় বাদ পড়াদের টার্গেট করে এমন প্রতারণা করছিল বলে জানায় র্যাব। অজ্ঞাতনামা ফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার হিসেবে পরিচয় দেন এবং মেজর সোহেল নামে পরিচয় দেন এবং বলেন যে তার সঙ্গে যোগাযোগ করলে চাকরি হয়ে যাবে। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই প্রতারক চক্রের 6 সদস্যকে
ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। চাকরি হবে কনফার্ম, টাকা অ্যাপার্টমেন্ট কার্ড দিব, তোমার টাকা লাগবে হলো 6 লাখ আগে দিতে হবে, আর যখন তুমি হলো যাবা ট্রেনিংয়ে যাওয়া তখন তোমার 6 লাখ। আমরা অল্পতে বেঁচে গেছি, আর এখানে আসার পরে দেখতেছি আমার মতন ভুক্তভোগী অসংখ্য আছে। সন্ধ্যার বাংলাদেশ থেকে আবার একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে এশিয়া কাপের খবর। আসলে টিকে থাকা লড়াইয়ে সুপার 4-এর ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আসলে পরাজয় দিয়ে সুপার 4 মিশন শুরু করেছে দুই দল। আজকের ম্যাচে জয়ী দল ফাইনালে দৌড়ে টিকে থাকবে, আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা কঠিন হয়ে যাবে। গ্রুপ পর্বে টানা 3 জয়ে সুপার 4-এ পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরে যায় লঙ্কানরা, আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার 4-এ যায় পাকিস্তান। তবে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 4-এ উঠেই হোঁচট খায় পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হারে সালমান আখার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই দু দলের সামনে। অবশ্য পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের তুলনায় এগিয়ে শ্রীলঙ্কা। মাঝে টেস্ট ও ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে দু দল। এখন পর্যন্ত টি-20তে 23 ম্যাচ খেলে পাকিস্তান 13টিতে এবং শ্রীলঙ্কা 10টিতে জিতেছে। 2022 সালের এশিয়া কাপের পর আবারও টি-20তে দেখা হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও 6 দেশ। সোমবার এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকোর মতো দেশগুলো। এদের মধ্যে সর্বপ্রথম জাতিসংঘে এক সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বক্তব্যে আবারও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। এই নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো 157-তে। এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দেয় 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। পরে দেশগুলোর সাথে যোগ দেয় পর্তুগালও। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই সেই সিদ্ধান্ত ছিল বলে জানানো হয়। নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি বহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়ি বহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতে আটকে দেওয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে মিত্র ট্রাম্পকে ফোন করেন ম্যাক্রন। এরপর অবশ্য খুলে দেওয়া হয় রাস্তা, তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাক্রনকে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন নিউ ইয়র্কে, তাই নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি চলছে শহর জুড়ে। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।